আমি একজন নারী হিসেবে চাই না কোটা থাকুক। এখানে নারী কোটা দিয়ে আমার মনে হয় নারীকে ছোট করা হচ্ছে। যখন মুক্তিযুদ্ধটা হয়েছিল তাদের সন্তানদের জন্য মুক্তিযুদ্ধ কোটা দরকার ছিল, এখন কিন্তু তাদের সন্তান নাই। সরকারি চাকরি 56% কোটা, এই কোটাদারিরাই আজকে দুর্নীতি করছে। তাও অবৈধভাবে চাকরি পেয়েছে, তাও অবৈধ কর্মকাণ্ড করছে। যে কোটা বাতিল হয়েছিল এই কোটাকে আবার তারা আদালতকে ব্যবহার করে আবার বহাল করেছে। চলমান কোটা সংস্কার আন্দোলন যে দীর্ঘায়িত হচ্ছে তার বলতে অপেক্ষা রাখে না। বাংলাদেশের অবৈধ ফ্যাসিস্ট এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বক্তব্য দেয়, যখন তিনি এই কোটা বিরোধী যে আন্দোলন চলমান রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বিশেষ কিছু বক্তব্য দেয়, ওবায়দুল কাদের বক্তব্য দেয়, তখন বুঝতে আর অপেক্ষা রাখে না যে এই কোটা বিরোধী আন্দোলন, এই আন্দোলনটা সরকারই নিজ স্বার্থে দীর্ঘায়িত করতে চায়। সারা বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং এই আন্দোলন এখন রীতিমতো তুঙ্গে এই কারণে যে আমাদের সর্বোচ্চ আদালতে মানে অ্যাপিলেট ডিভিশনে এই কোটা বিরোধী আন্দোলনকে দমানোর জন্য একটা কাউন্টার মানে হাইকোর্ট যে রায়টা দিয়েছে এই কোটা পদ্ধতি বহাল রাখার জন্য, ওটার বিরুদ্ধে আপিল করে আপাতত স্থগিত করে আন্দোলনটা দমন করার জন্য সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে এবং অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে স্বয়ং অ্যাটর্নি জেনারেল একাধিকবার মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন। কোটা বিরোধী আন্দোলন যেন গোটা বাংলাদেশে সয়লাভ হয়ে গিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যেই হয়তো আপনারা জেনে গিয়েছেন মাঠে নামছে সাধারণ মানুষ হয় এবং কি স্কুলের ছাত্রছাত্রীরা। প্রিয় দর্শক, বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। কোটা বিরোধী আন্দোলন নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। বিষয়টি নিয়ে আলোচনা করেছেন গোলাম মৌলা রনি এবং ডক্টর ফয়জুল হক এবং কি কলেজের ছাত্রীদেরকেও প্রশ্ন করা হয়েছে, সাংবাদিক তারা কি উত্তর দিয়েছে সেটিও আপনারা দেখবেন। তো এই বিষয়টি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকেও কঠিন বক্তব্য দেওয়া হয়েছে সরকারকে উদ্দেশ্য করে। তো সবাইকে বলবো চলুন আর কথা না বাড়াই, এক এক করে ভিডিওগুলো দেখে আসি, একটু মনোযোগ দিয়ে আপনারা আজকের এই ভিডিওটি দেখবেন। আর আমি সবাইকে বলবো যে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে দেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও এক এক করে দেখে আসি। আমি একজন নারী হিসেবে চাই না কোটা থাকুক। এখানে নারী কোটা দিয়ে আমার মনে হয় নারীকে ছোট করা হচ্ছে। যখন মুক্তিযুদ্ধটা হয়েছিল তাদের সন্তানদের জন্য মুক্তিযুদ্ধ কোটা দরকার ছিল, এখন কিন্তু তাদের সন্তান নাই। কোটা একদম বাতিল করা উচিত না কিছু সংস্কার করে কিছু থাকা উচিত বলে আমি মনে করি সংস্কার করা উচিত কোটা। কারণ যেমন ধরেন আদিবাসী কোটা, তারপরে হচ্ছে যে প্রতিবন্ধী কোটা, ওদের তো আসলেই দরকার, কারণ ওরা আসলেই পিছিয়ে পড়া জনগোষ্ঠী। কিন্তু এই যে মুক্তিযোদ্ধা কোটাটাকে আমি মনে করি না যে এটার থাকলেও খুব কম পার্সেন্ট থাকা উচিত। নারীদের ক্ষেত্রে কোটার কথা বলা হয়েছে, এটা যৌক্তিকতা। নারীদের কোটার ক্ষেত্রে আমি যদি বলি, আমি একজন নারী হিসেবে চাই না কোটা থাকুক, কিন্তু এখানে কথা আছে আমাদের দেশে বিভিন্ন কর্মক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় দেখা যায় নারীদের প্রপারলি সুযোগ দেওয়া হচ্ছে না, বিভিন্ন নারীদের সম্মান দেওয়া হচ্ছে না। আমরা চাই যে আমরা নারীরা এটুকুই চাই আমাদের যাতে সম অধিকার দেওয়া হয়, যাতে সম্মানটুকু আমাদের দেওয়া হয়, যাতে আমরা আমাদের মেধা দিয়ে সুযোগটুকু পাই। আমরা আমাদের মেধার জন্য লড়াই করতেছি, আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করতেছি, কারণ অধিকারের জন্য লড়াই করা তো অযৌক্তিক কিছু না। আপনারা কি কোটা মুক্ত চান না কোটা সংস্কার চান? আমরা কোটা সংস্কার চাই, কোটা মুক্ত চাই না। কারণ হচ্ছে কিছু কোটা থাকা দরকার, যেমন যারা নিগ্রোস্ট্রি এবং যারা হচ্ছে ফিজিক্যালি ডিসেবল পারসন তাদের জন্য কোটা দরকার আছে। এই কোটাগুলো থাকুক, আমাদের সমস্যা নাই। কিন্তু এমনিতে মুক্তিযুদ্ধ কোটা, ইভেন আমাদের জন্য যে নারী কোটা, পোষ্য কোটা, আমরা এইসব কোটা চাই না। আপনি একজন নারী হয়ে নারী কোটা কেন চান না, এটা যদি একটু ব্যাখ্যা করেন। এখানে নারী কোটা দিয়ে আমার মনে হয় নারীকে ছোট করা হচ্ছে। নারী কি অন্যদের সমান না? যেমন আমি যদি আমার ডিপার্টমেন্টের কথা বলি, আমি মার্কেটিং ডিপার্টমেন্টে পড়ি, আমার ডিপার্টমেন্টে যে ফার্স্ট গার্ল সেও একজন নারী। ইভেন আমাদের যে টপ 10 এর মধ্যে নারীদের সংখ্যা কিন্তু অনেক বেশি। আর আমরা যদি দেখি গত 6 BCS এ মানে যখন থেকে 18 পর কোটা সংস্কার করা হয়েছিল, তারপর 6 BCS এ মোটামুটি 7000-এর উপরে নারীরা চাকরি পেয়েছে। প্রতি বছরই নারীদের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। তো নারীদের আসলে কোটার দরকার নাই, নারীরা নিজেরাই নিজেদের যোগ্যতায় চাকরি পাবে। প্রধানমন্ত্রী যেখানে নারীদের কোটা নিয়ে কথা বললো, সেখানে আপনারা নারী হয়ে কোটা চাচ্ছেন না বিষয়টা? উনি হয়তো ভাবতে পারে যে নারীদের এখানে অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, কিন্তু আমরা নারীরা মনে করি একটা সময় নারীরা অনেক পিছিয়ে ছিল, কিন্তু আসলে এখন এটা হচ্ছে না। যেমন আমাদের বাবা মা আমাদেরকে সেই দূর থেকে পড়াশোনা করতে দিয়েছে, আমি রাজশাহী থেকে আসছি, অনেক বিভিন্ন জায়গা থেকে আসছে। তো নারীরা আসলে এগিয়ে যাচ্ছে, নারীদের এখন আর কোটার দরকার হয়নি, তারা নিজের পায়ে দাঁড়াতে জানে। মুক্তিযুদ্ধ কোটা কি প্রয়োজন নেই বলে মনে করেন? জি অবশ্যই, আমি মনে করি মুক্তিযুদ্ধ কোটা প্রয়োজন নেই। কারণ যখন মুক্তিযুদ্ধটা হয়েছিল তাদের সন্তানদের জন্য মুক্তিযুদ্ধ কোটা দরকার ছিল, এখন কিন্তু তাদের সন্তান নাই, তাদের সন্তানের সন্তান আছে। তার মানে নাতি নাতনির জন্য আসলে কোনো কোটার দরকার হয় না। এখন মুক্তিযুদ্ধের পরিবার পিছিয়ে নাই, তারা অলরেডি অনেক সুযোগ সুবিধা পেয়েছে, আমরা চাই তারা আরো সুযোগ সুবিধা পাক। তাদেরকে গভর্নমেন্ট হসপিটাল বলেন, প্রাইভেট হসপিটাল বলেন, এছাড়া যানবাহন সব জায়গায় সুযোগ সুবিধা দেওয়া হোক, কিন্তু চাকরিতে আমরা তাদেরকে সুযোগ দিতে চাচ্ছি না। প্রত্যাশা কি আপনাদের? আমাদের প্রত্যাশা যে আমাদের দাবি পূরণ হবে, না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। কারণ আমরা যদি চাকরি না পাই, আমাদের পরে যে কষ্ট করতেই হবে, তাহলে আমরা এখনই কষ্ট করি, আমাদের কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। আমরা পড়াশোনা বাদ দিয়ে আসছি, আমরা আমাদের ফাইনাল পরীক্ষা বয়কট করছি, ক্লাস বয়কট করছি, আমাদের ক্ষতি হচ্ছে, কিন্তু আমরা এই ক্ষতিটা স্বীকার করছি, কারণ এটা ছোট ক্ষতি, আমরা বড় ক্ষতি ঠেকাতে চাচ্ছি। চলমান কোটা সংস্কার আন্দোলন যে দীর্ঘায়িত হচ্ছে তার বলতে অপেক্ষা রাখে না। বাংলাদেশের অবৈধ ফ্যাসিস্ট এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বক্তব্য দেয়, যখন তিনি এই কোটা বিরোধী যে আন্দোলন চলমান রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বিশেষ কিছু বক্তব্য দেয়, ওবায়দুল কাদের বক্তব্য দেয়, তখন বুঝতে আর অপেক্ষা রাখে না যে এই কোটা বিরোধী আন্দোলন, এই আন্দোলনটা সরকারই নিজ স্বার্থে দীর্ঘায়িত করতে চায়। দেখেন, একদিকে বাংলাদেশের মানুষ
সাধারণ শিক্ষার্থীরা তারা মনে করে যে এই কোটা সংস্কার হওয়া দরকার। এই কোটায় আমাদের শিক্ষার্থীরা তাদের যে শিক্ষা জীবন পার করে যে চাকরির জীবনে প্রবেশ করবে সেখানে বৈষম্যের শিকার হচ্ছে। প্রত্যেকটি জায়গায় তারা বৈষম্যের শিকার হচ্ছে। তাদের দাবির যৌক্তিকতা রয়েছে এবং এই দাবিটি আজকের নতুন কোনো বিষয় নয়। কিন্তু শেখ হাসিনা আজকের স্পষ্ট করে সংবাদ সম্মেলনে বলে দিয়েছেন যে লেখাপড়া বাদ দিয়ে এই যারা কোটা আন্দোলন করছেন, কোটা সংস্কার আন্দোলন করছেন, তারা কি কারণে এই আন্দোলন করছেন সেটা তার নাকি বোধগম্য নয়। তিনি বলছেন যে আজকের এই বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের কিসের প্রয়োজন, কোটা সংস্কার হবে না বললেই তিনি ইঙ্গিত দিয়েছেন। কারণ তিনি বলেছেন যে এই কোটা সংস্কারের সুযোগ নেই, এটা এখন আমাদেরও সিদ্ধান্ত না, এটা কোর্টের সিদ্ধান্ত। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আমি প্রায়ই বলে থাকি যে বাংলাদেশের কোনো কিছুর সমাধান হবে না অ্যাকসেপ্ট যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে আপনি রিমুভ করতে না পারবেন। যদি শেখ হাসিনাকে রিমুভ করেন তাহলে আপনি যত আন্দোলন করেন, সংগ্রাম করেন, সব ঠিক আছে। কারণ তিনি বন্দুক রেখেছে আপনার কোর্টের ঘাড়ে, রেখে তার স্বার্থ উদ্ধার করছে এবং সেটা তার বক্তব্যেই প্রমাণিত। তিনি নিজেই বলছেন, নিজে একদিকে বলছেন যে আমরা এই কোটা সংস্কার করেছিলাম, আবার বলছেন এই কোটা সংস্কারের কারণে আমরা অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছি। যেমন মহিলারা কোথায় কোটার কারণে কম রিক্রুটমেন্ট হয়েছে, যেখানে সংস্কার হওয়ার কারণে সেখানে মেয়েরা চাকরি পায় নাই, জেলা ভিত্তিক নাকি চাকরি হয় নাই, মুক্তিযুদ্ধের তারা নাকি চাকরি পায় নাই। তো এগুলো বলে তিনি বুঝাতে চাচ্ছেন যে এই কোটা থাকাটাই জরুরি এবং যতদিন কোটা ছিল না সে কারণে এই জায়গাগুলোতে বিশাল একটা গোষ্ঠীর গ্যাপ হয়ে যাচ্ছে। তার মানে যে নিজেই বিশ্বাস করে যে বিশাল একটা গোষ্ঠীর গ্যাপ হয়ে যাচ্ছে, তিনি কিভাবে কোটা সংস্কারের পক্ষে থাকবেন বলেন? তার মানে শেখ হাসিনা পরিকল্পিতভাবেই বাংলাদেশের সাধারণ নাগরিকদেরকে উচকে দেওয়ার জন্য এবং তার স্বার্থ উদ্ধারের জন্য দুটো কাজ করেছেন। একদিকে তিনি কোর্টের ঘাড়ে বন্দুক রেখে তিনি বলছেন যে এইটা বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে, আমার কিছু করার নেই। অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সেটাও লম্বা হতে থাকুক, এই ধরনের বিবৃতি দিতে থাকুক। এর মাধ্যমে বাংলাদেশের ছাগল কাণ্ড, মতিউর কাণ্ড, র্যাব কাণ্ড, বেনজির কাণ্ড, এরপরে আপনার সেনাপ্রধান সাবেক তাদের কাণ্ড কীর্তি, এই সব কিছু মানুষের কাছ থেকে আবার অন্য জায়গায় চলে যাবে। মানে সরকার এমন একটা প্যানিক এই দেশে সৃষ্টি করে, ইচ্ছা প্রভোগ করে, মানে আপনি জানবেনও না, আপনার কাছে মনে হবে দাবিটা আপনার। এই দাবিটাই সরকার প্রলম্বিত করে, লম্বা করে এবং কিছু কিছু ক্ষেত্রে সরকারই ওই দাবিটা উপস্থাপন করে। তাহলে আজকের আমাদের যেমন সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করা হচ্ছে, অন্যদিকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে যখন দেশে কোনো স্বৈরশাসক থাকে তখন তার কাছে কোনো মানুষের দাবি দেওয়া উপস্থাপন করে কোনো লাভ হয় না। আজকের ওবায়দুল কাদেরও একই বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন এই কোটা সংস্কার আন্দোলন এটা কারা করছে, কেন করছে, এটার কোনো যৌক্তিকতা নেই, এটা তো আমরা করিনি, এই কোটার পক্ষেই তো আমরা ছিলাম, মানে কোটা বিরোধী ছিলাম, কোটার বিরুদ্ধে আমরা সরকার আইন করেছিলাম, কিন্তু এখন তো এটা কোর্টের বিষয়। দেখেন একেবারে সরাসরি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তাদের আওয়ামী লীগের লোকজন সবাই মিলে কিন্তু এটা করেছে। এবং রহস্যজনকভাবে আবার তাদের ভিতরের দুই একজন যারা একটু পণ্ডিত, যারা একটু বুদ্ধিজীবী, আওয়ামী বুদ্ধিজীবী, তারা আবার দুই একজনের কোটা সংস্কারের পক্ষেও মানে বক্তব্য দিচ্ছে। তার মানে বিষয়টা এমন যে কোটা সংস্কার তারা করবে না, আবার তাদের মধ্যে দুই একজন বুদ্ধিজীবীকে শিখিয়েও দেওয়া হয়েছে তোরাও কোটা সংস্কার আন্দোলনের পক্ষে দাঁড়া। তার মানে একদিকে আন্দোলন চলমান রাখতে হবে, অন্যদিকে সংস্কারও করবো না। এই যে দুই চরিত্র ফেসিবাদী আওয়ামী লীগ নিয়েছে, এখান থেকে আমাদের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার মনে হয় না যে এই কোটা বিরোধী আন্দোলন খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করতে আমাদের শিক্ষার্থীরা পারবে, কারণ এটা একটা মহা পরিকল্পনার ভিতরে পড়ে গিয়েছেন, ফাঁদে পড়েছেন, ফাঁদে পাড়া দিয়েছেন, কিচ্ছু করার নেই। এখন আপনি মিছিল করলেও সমস্যা, মিছিল না করলেও সমস্যা। তাহলে এখন বাংলাদেশের মানুষের উপায় কি? আমি মনে করি এই ফেসিবাদের পতন নিশ্চিত করতে হবে। সারা বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং এই আন্দোলন এখন রীতিমতো তুঙ্গে এই কারণে যে আমাদের সর্বোচ্চ আদালতে মানে অ্যাপিলেট ডিভিশনে এই কোটা বিরোধী আন্দোলনকে দমানোর জন্য একটা কাউন্টার মানে হাইকোর্ট যে রায়টা দিয়েছে এই কোটা পদ্ধতি বহাল রাখার জন্য, ওটার বিরুদ্ধে আপিল করে আপাতত স্থগিত করে আন্দোলনটা দমন করার জন্য সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে এবং অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে স্বয়ং অ্যাটর্নি জেনারেল একাধিকবার মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং আমি যে ভিডিওটি করছি আজকে শনিবার এবং সর্বশেষ যেদিন কোর্ট বসেছিল সেদিন মাননীয় প্রধান বিচারপতি অনেকটা বিরক্ত হয়ে অ্যাটর্নি জেনারেলকে বলেছেন যে রাজপথের আন্দোলন বা রাজপথের স্লোগান দিয়ে তো আসলে কোর্টের সিদ্ধান্ত পরিবর্তন হবে না, কোর্ট তার আপন গতিতে তার কাজগুলো করবে, আমরা আজকে এই বিষয়ে শুনানি করব না, অনাগত দিনে এটি বিষয়ে শুনানি করব। তো কোর্ট এখানে যে বিষয়টি করেছে সেটা হলো আমাদের মহামান্য হাইকোর্ট এটা এই বিষয়ে যে প্রধানমন্ত্রী তার এক্সিকিউটিভ ক্ষমতা বলে পুরো কোটা পদ্ধতিটিকে বাতিল করে দিয়েছিলেন সেটিকে আবার পুনর্বহাল করেছে এবং সেটি নিয়ে আবার এই সময়টিতে সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এবং কলেজগুলো, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্রমান্বয়ে এই আন্দোলনে একেবারে নেতৃত্ববিহীন অবস্থায় সব ছাত্র এবং ছাত্রী ঝাঁপিয়ে পড়েছে। আগে যখন কোটা বিরোধী আন্দোলন হলো এটা খুব জনপ্রিয়তা পেয়েছিল এবং এখান থেকে নুরুল হক নুরু বের হয়ে এলেন, আরও অনেকে 1 ডজন নেতা বের হয়ে এসেছিলেন এবং যারা এখন ছাত্র অধিকার পরিষদ, তারপর গণ অধিকার পরিষদের মাধ্যমে জাতীয় রাজনীতিতে
যারা একটি পাকাপোক্ত অবস্থান করে ফেলেছেন, এবং ঠিক এই আন্দোলনের সুফলটাকে ঘরে তুলেই নুরুল হক নুরু ডাকসুর মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের একেবারে নির্বাচিত ভিপি হয়ে গিয়েছিলেন সব কিছুকে টেক্কা দিয়ে। তো সেই কোটা বিরোধী আন্দোলন আবার তুঙ্গে উঠেছে এবং এটি আগের যে কোনো সময়ের চাইতে আরও বেশি ছড়িয়ে পড়েছে। কোর্টে যা কিছু হচ্ছে তার বাইরে যেটি হচ্ছে সেটি হলো সরকার সমর্থিত যে সংগঠন ছাত্রলীগ, তারা সর্বশক্তি নিয়োগ করে এই আন্দোলন যেন না হয় সেই ব্যাপারে তারা চেষ্টা করছে। হল থেকে যেন ছাত্ররা বেরোতে না পারে, ছাত্রীরা যেন বেরোতে না পারে, এই ঘটনা আগেও ঘটেছিল এবং সেটা বুমেরাং হয়েছিল, কিন্তু এবার তারা আবার চেষ্টা করছে। এমনও পত্রিকাতে এসেছে যে এই কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত তারা যেন হলে থাকতে না পারে, হলে উঠতে না পারে, এরকম কথাবার্তা হচ্ছে, যা কিনা আলটিমেটলি এই আন্দোলনকে আরও গতিশীল করে তুলবে এবং সরকারকে আরও বিব্রতকর করে তুলবে। দ্বিতীয়ত, এই আন্দোলনের সঙ্গে দেশের প্রধানতম রাজনৈতিক দলগুলো যারা আছেন, বিএনপি সহ অন্যান্য দল, তারা সবাই সমর্থন জানাচ্ছে। আর গোপনে যদি কারো কোনো মদত দেওয়ার সামর্থ্য থাকে সেটা কিন্তু দেওয়া হচ্ছে। তৃতীয়ত, এটিকে অতীতের মতো পুলিশি কায়দায় মোকাবেলা করার জন্য সরকার চেষ্টা চালাচ্ছে, অর্থাৎ ধরপাকড়। এবং এই আন্দোলনে যারা নেতৃস্থানীয় রয়েছেন, বিশেষ করে ছাত্র দলের অনেক যারা নেতৃবৃন্দ রয়েছেন, তাদেরকে গ্রেপ্তার করার জন্য খোঁজাখুঁজি করা হচ্ছে এবং ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আলটিমেটলি এটি কোথায় গিয়ে থামবে এবং এটি শেষ হয়ে যাবে কিনা, এটি নিয়ে সরকারের মধ্যে কি আলাপ আলোচনা হচ্ছে সেটি বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের ছাত্ররা যখনই কোনো একটা দাবি নিয়ে রাস্তায় নেমেছে অতীতে, সেটি তারা আদায় না করে কিন্তু ঘরে ফিরেনি। তো এখানে আসলে এই কোটা বিরোধী যে আন্দোলনটা হয়েছে সেটি আদালতের বিষয় হোক কিংবা সরকারের বিষয় হোক, যখনই বাংলাদেশের ইতিহাস হলো ছাত্ররা কোনো কিছু চেয়েছে, এমনকি মিলিটারি শাসকের বিরুদ্ধে চেয়েছে, 111-এর বিরুদ্ধে চেয়েছে, তখনই সেটি বাস্তবায়িত হয়েছে এবং ছাত্রদের কোনো আন্দোলন আজ পর্যন্ত বৃথা যায়নি। এমনকি যে আমাদের দেশে যে কিশোর বিদ্রোহ হয়েছিল, স্কুলের যে ছেলেমেয়েরা যে রাস্তায় বের হয়েছিল ট্রাফিক আইন বাস্তবায়ন করার জন্য, এবং তাদের একজন সহপাঠী নির্মমভাবে সেই রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর এক ছাত্রী যেভাবে একেবারে স্কুলের ছেলেমেয়েরা রাস্তায় নেমে এসেছিল, সেটাও কিন্তু বাংলাদেশে একটা ইতিহাস গড়েছে এবং রীতিমতো প্রশাসনকে কাঁপিয়ে ছেড়েছিল। তো সেই তুলনায় এখন যে কোটা বিরোধী আন্দোলন, সেই কোটা বিরোধী আন্দোলনটা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশ কয়েকগুণ শক্তিমত্তা নিয়ে রাজপথে এটি বিস্ফোরিত হবে। প্রথম কারণ হলো যে একই সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছেন সারা বাংলাদেশে, তারা পেনশন স্কিম নিয়ে রাস্তায় নেমেছেন। এরপর দুর্নীতি বিরোধী অভিযান চলছে, দুর্নীতি দমন কমিশন সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নেমেছে এবং এর ফলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান, জাতীয় রাজস্ব বোর্ড, পুলিশ থেকে শুরু করে আরও অনেকগুলো প্রতিষ্ঠান যেখানে খুব অহরহ দুর্নীতি হয়, সেখানে রীতিমতো প্যানিক ছড়িয়ে পড়েছে। এরপর আরেকটি সমস্যা, সেটি হলো আমাদের এক্সপোর্টের যে হিসেব, সেই হিসেবের মধ্যে $14 বিলিয়ন, প্রায় 1.5 লক্ষ কোটি টাকার গরমিল। মানে যেভাবে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো হিসাব দেখাচ্ছিল যে আমাদের এত এক্সপোর্ট হয়েছে, যেভাবে জাতীয় রাজস্ব বোর্ড হিসাব দিয়েছিল, যেভাবে বাংলাদেশ ব্যাংক হিসাব দিয়েছিল, এই তিনটি প্রতিষ্ঠানের যে সম্মিলিত হিসাব, এটা অনেকটা ধামাচাপার মতো এক্সপোর্টকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলে ধরে যে হিসাবগুলো তুলে ধরা হয়েছিল জাতির সামনে, যেমন আমাদের জিডিপি, আমাদের ফরেন রিজার্ভ, আমাদের পার ক্যাপিটা ইনকাম, এই সব কিছু এখন IMF-এর চাপে এই যে $14 বিলিয়ন কম এক্সপোর্ট হয়েছে, এটি যখন ওপেন হয়ে গেল, ফলে কি হলো, প্রথমত আমাদের যে সূচকগুলো, আমাদের বিদেশির সাথে আমাদের যে বাণিজ্য এবং আমরা যে সারা দুনিয়াতে উন্নয়নে একটা স্লোগান তুলেছিলাম, সব কিছু এখন উলটপালট হয়ে যাচ্ছে। এক। 2 নম্বর হলো যে সকল প্রতিষ্ঠান এই তথ্য এবং উপাত্ত তারা সরবরাহ করতো, তাদের মধ্যে এখন ঠেলাঠেলি শুরু হয়ে গিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড বলছে এটা এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর দায়িত্ব, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো বলছে জাতীয় রাজস্ব বোর্ডের দায়িত্ব, আবার বাংলাদেশ ব্যাংক কোনো দায়িত্ব নিতে চাচ্ছে না। তো এই সমস্ত সমস্যাগুলোর মধ্যে যখন আবার এই যে ছাত্র আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, এই বিষয়গুলো যুক্ত হচ্ছে, যেটি ভার বহন করার মতো ক্ষমতা এই মুহূর্তে সরকারের নেই। দ্বিতীয়ত, সরকারের যে একটা বিশ্বাসযোগ্যতা, সরকার একটি কথা বলে বা আমাদের আইন আদালতের যে পবিত্রতা, এই জায়গাগুলোতে মানুষ প্রশ্ন করছে এভাবে যে সরকার এখানে চালাকি করার চেষ্টা করছে, অর্থাৎ সরকার তার এক্সিকিউটিভ ক্ষমতা বলে কোটার বিরুদ্ধে যারা নেমেছিল তাদেরকে আপাতত শান্ত করার জন্য তারা পুরো কোটা পদ্ধতি উঠিয়ে দিয়েছে, যেটি কোটা বিরোধী আন্দোলন যারা করেছে তারা এটা চাননি। তারা চেয়েছে যে হ্যাঁ, কোটা থাকুক, নির্দিষ্ট পরিমাণ, সহনীয়, 30% নয়। সেখানে আনুপাতিক হারে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে, নারী রয়েছেন, পঙ্গু রয়েছেন, তারপর শেষে আরও অনেক যাদের আসলে কোটা থাকা উচিত, এই বিষয়গুলো তারা চেয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী একেবারে পুরো কোটা পদ্ধতি উঠিয়ে দিয়েছেন এবং তার সঙ্গতির কারণে যখন হাইকোর্টে এসছে, হাইকোর্ট তো দেখলো যে না, আসলে পৃথিবীর সব দেশেই কোটা থাকে এবং এইভাবে যারা কোটা বিরোধী আন্দোলন করেছিল তাদেরই দাবি দেওয়া ছিল না। ফলে তারা আবার যে কোটা পদ্ধতি চালু করে দিল হাইকোর্ট, এখন এখানে হাইকোর্ট আসলে পূর্ণাঙ্গ রায় কি দিয়েছে,
কত শতাংশ কোটা থাকবে মুক্তিযোদ্ধাদের জন্য, কত শতাংশ থাকবে মানে যারা মানসিকভাবে বিকলাঙ্গ, শারীরিকভাবে বিকলাঙ্গ, কিংবা কত শতাংশ কোটা থাকবে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে তাদের জন্য, এই বিষয়গুলো এখনও স্পষ্ট হয়নি। কিন্তু যে সংবাদটি বা যে গুজবটি সকলের মধ্যে পৌঁছে গেছে সেটি হলো যে আইন আদালত এখন সরকারের পরিপূরক, সরকার যা চায় আইন আদালত আসলে ওভাবেই অনেক কিছু করে। এর ফলে কি হচ্ছে, এই আবার রীতিমতো রাজপথ উত্তাল হয়ে পড়েছে। এখন এই জায়গাগুলোকে বন্ধ করার জন্য বা এটিকে নেগোসিয়েট করার জন্য যে ধরনের রাজনৈতিক পরিপক্কতা দরকার, যে ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব দরকার, যে বিশ্বাসযোগ্যতা দরকার, বা আমাদের বিচার অঙ্গনের যে ট্রান্সপারেন্সি দরকার, সুশাসনের যে ইতিহাস দরকার, কোনো জিনিসগুলোই আসলে আমাদের সাধারণ যারা ছাত্রছাত্রী আন্দোলনকারী রয়েছেন তাদেরকে আশ্বস্ত করতে পারছে না। ফলে এটি ছড়িয়ে পড়েছে এবং আন্দোলন ক্রমশ তুঙ্গে চলে যাচ্ছে। এবং সরকার এখানে যত বেশি শক্তি প্রয়োগ করবে, যত বেশি চালাকি করার চেষ্টা করবে, তত বেশি ক্ষতি হবে। এবং এই সময়টাতে যেটি দরকার সেটি হলো রাজনৈতিক সমঝোতা, রাজনৈতিক প্রজ্ঞা, এবং সরকারের মধ্যে যদি কেউ থাকেন যার বিশ্বাসযোগ্যতা রয়েছে, তারা যদি ছাত্রদের সঙ্গে কথা বলেন। এখন ধরুন সাবির হোসেন চৌধুরী, সরকারি চাকরি 56% কোটা, এই কোটাদারিরাই আজকে দুর্নীতি করছে। তারা অবৈধভাবে চাকরি পেয়েছে, তারা অবৈধ কর্মকাণ্ড করছে। যে কোটা বাতিল হয়েছিল এই কোটাকে আবার তারা আদালতকে ব্যবহার করে আবার বহাল করেছে। এই সমস্ত চালাকি জনগণ বুঝে। ছাত্র সমাজের এই আন্দোলনের প্রতি আমরা পূর্ণাঙ্গ সমর্থন জানাই। মুক্তিযুদ্ধের প্রতি আমাদের সম্মান আছে, কিন্তু নাতিপুতিরাও তারা অবৈধভাবে সুযোগ সুবিধা ভোগ করবে, এটা তো এই রাষ্ট্রে চলতে পারে না। এভাবে বৈষম্য, এটাই বৈষম্য, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। আমাদের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তিনিও এখন ওই মন্ত্রীদের ভাষায় কথা বলা শুরু করেছে। হ্যাঁ, আজকে কোটা বিরোধী আন্দোলন শুরু করেছে আমাদের ছেলেরা, সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছেলেরা কোটা বিরোধী আন্দোলন শুরু করেছে। প্রধান বিচারপতি বলেন রায়ের বিরুদ্ধে, সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবার কিসের আন্দোলন, এমন কথা তো মন্ত্রীরা বলেন, ঠিকই ঠিক না? আজকে এই কোটা কেন 56% কোটার বিরুদ্ধে, কোটা বাতিল কিন্তু ছাত্ররা পায় নাই। 2018 সালে কোটা সংস্কারের জন্য আন্দোলন হয়েছিল। ছাত্ররা দাবি করেছিল যে 56% কোটা থেকে 10% আনা হবে, 56% কোটা হবে, আর 44% হবে হলো মেধার ভিত্তিতে চাকরি, সরকারি চাকরি 56% কোটা। এই কোটাদারিরাই আজকে দুর্নীতি করছে, কারণ তারা তাদের মেধা নেই, নীতি নৈতিকতা নেই। তারা অবৈধভাবে চাকরি পেয়েছে, তারা অবৈধ কর্মকাণ্ড করছে। অতএব আজকে প্রধানমন্ত্রীর আগে ক্ষোভে দুঃখে যখন তীব্র আন্দোলন হয়েছে, আন্দোলনের খেলায় কি করছে, কোটা পুরাই বাতিল করেছে 2018 সালে। বাতিল করে দিয়ে কি করেছে, তিনি এটাকে আদালতের উপরে ন্যস্ত করে দিয়েছেন। যেমন তারা এই আমাদের দেশের জনগণের দাবির প্রেক্ষিতে যে নিরপেক্ষ সরকার ব্যবস্থা যেমন প্রতিষ্ঠা হয়েছিল, এটা যেমন তারা আদালতের রায়ের মাধ্যমে বাতিল করেছিল, ঠিক একই কায়দায় এই ছাত্রদের দাবির মুখে যে কোটা বাতিল হয়েছিল, এই কোটাকে আবার তারা আদালতকে ব্যবহার করে আবার বহাল করেছে। এই সমস্ত চালাকি জনগণ বুঝে। ছাত্র সমাজের এই আন্দোলনের প্রতি আমরা পূর্ণাঙ্গ সমর্থন জানাই। কোটা পুরো আমরা বাতিল নয়, আমরাও 5% 10% কোটা সেটাও দেওয়া হোক। মুক্তিযুদ্ধের প্রতি আমাদের সম্মান আছে, কিন্তু নাতিপুতিরাও তারা অবৈধভাবে সুযোগ সুবিধা ভোগ করবে, এটা তো এই রাষ্ট্রে চলতে পারে না। এভাবে বৈষম্য, এটাই বৈষম্য, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। আমরা এই বৈষম্যের অবসান চাই, আর দুর্নীতি আসবে, উপযুক্ত শাস্তি লাগবে, কিন্তু আইন আসলে হবে না। প্রধানমন্ত্রী এবং সরকারের নীতি নির্ধারকদের প্রশ্রয় ছাড়া বড় বড় দুর্নীতি হতে পারে না। আজকে এই বড় বড় ব্যাংক থেকে যা বড় বড় লোন নিয়েছে, দেখলাম 6,000 কোটি টাকার বেশি জনতা ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকের লোন মৌকুফ করা হয়েছে। কেন লোনের সুদ মৌকুফ করা হয়েছে? তারাই মৌকুফ করলো, তাদের টাকা তারা মৌকুফ করলো। কেন করলো? বাংলাদেশ ব্যাংকের অনুমোদনে তা করা হয়েছে। এবারে বাংলাদেশের আর্থিক খাতটাকে তারা ধ্বংস করে ফেলছে। এখন ভারতের সাথে বাংলাদেশ ব্যাংকের কিন্তু একটা চুক্তি হয়েছে, তাই না? তবে আমরা পরিষ্কার বলতে চাই, আমরা দেশের পক্ষে, দেশের জনগণের পক্ষে এই সমস্ত যে দেশ বিরোধী এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা যেভাবে কথা বলেছি, সংগ্রাম আন্দোলন আমরা গড়ে তুলব। ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রিয় দর্শক শ্রোতা, সবগুলো ভিডিও ফুটেজ আপনারা দেখলেন, সবার কথাগুলো শুনলেন, জানলেন, বুঝলেন। তো এবার আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আর হ্যাঁ, যদি মনে চায় ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন। তো বিদায় নেওয়ার আগে আবারও বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই নার্সির ইসলামিক মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকাল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যে যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।